আমি জাতীয় নাগরিক পার্টির কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। এজন্য আমি আসলে কালচারাল ফ্যাসিজম যেটা সেটা নিয়ে একটু কথা বলতে চাই আর কি। এর আগে আমি বলতে চাই 2024 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান ইটসেলফ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিলুপ্তের ঘোষণা দিয়েই হয়েছে। কারণ তার আগের 17 বছর যখন গুম খুন দুর্নীতি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছিল, সেটার পুঞ্জীভূত ক্ষোভ এবং এই যে গুম খুন হচ্ছিল সেটাকে ডিনাই করে মানুষ 3 তারিখে শহীদ মিনারে দাঁড়িয়েছিল। সেখানে মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সমন্বয়ক, এক দফার ঘোষক, যাকে আমরা এখন বলছি নাহিদ ইসলাম। কিন্তু জনমানুষের ভেতর থেকে উদ্গীরণ হওয়ার যে ক্ষোভ, সেটাই আমি মনে করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী বিলুপ্তির ঘোষণা। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটা তো শুধু রাজনৈতিক গণ অভ্যুত্থান না, এটা সামাজিক এবং সাংস্কৃতিক গণ অভ্যুত্থানও বটে। কারণ আপনি যখন দেখবেন জুলাই গণ অভ্যুত্থানের যে স্লোগান, কর্মসূচি, ভাষা, গ্রাফিতি থেকে শুরু করে সব কিছুর ভেতরে এক ধরনের নতুনত্বের ছোঁয়া ছিল। তার মানে গণ অভ্যুত্থানের ভেতরেই এক ধরনের নতুন রাজনীতির ঘোষণা কিন্তু আন্দোলনকারীরা, অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা দিয়েছেন। তো এটা আমি আরেকটা আমার এক্সপিরিয়েন্সের দিকে আমি যাচ্ছি একটু পেছনে ফিরে। সেটা হচ্ছে 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটি ছিল একটি কাওয়ালির প্রোগ্রাম। টিএসসিটি কাওয়ালি নামে একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম আমরা বেশ কয়েকজন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ছিল, আরও সংগঠকরা ছিলেন, ডান বাম মিলে সকল রাজনৈতিক দল এবং মতের মানুষ আমাদের ওই আয়োজনে ছিলেন। তো এই আয়োজনটা আমরা 2021 সালের পর থেকে চালিয়ে নিচ্ছিলাম। এবং এটাতে শুধু যে কাওয়ালি গাওয়া হতো বিষয়টা এমন না, এখানে বাংলা লোকজ যে গানগুলো, লোকগান, পাশাপাশি আধুনিক গানও গাওয়া হতো। কিন্তু কাওয়ালি, যেহেতু কাওয়ালির প্র্যাকটিসটাকে এখানে কম, কাওয়ালিকে বাংলাদেশে সুফি ঘরানার ওই নির্দিষ্ট পরিসরেই দেখা হয়, বিশেষ করে মাজার, দরগা কেন্দ্রিক কাওয়ালিগুলো হয়। কিন্তু আমরা এটাকে ক্যাম্পাসে আনার ফলে এটা এক ধরনের একটা নতুনত্ব পায় আর কি, বিশেষ করে স্টুডেন্টদের এক ধরনের আগ্রহ পায়। তো তারই ধারাবাহিকতা আমরা আয়োজনটা করি। সেদিন সেই আয়োজনে খুবই বর্বর হামলা করে ক্ষমতাসীন দল ছাত্রলীগ। হামলা করার পরে সেদিন বাদ্যযন্ত্র ভাঙা হয়, সব কিছু করে দেওয়া হয়। একজন বিখ্যাত কাওয়াল সেদিন উপস্থিত ছিলেন, সেই কাওয়ালকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তো এটার পরে ধরেন সারা দেশে প্রতিবাদী কাওয়ালি হয়েছে সে সময়, সেই প্রতিবাদী কাওয়ালিতেও আবার হামলা হয়েছে। তো এরপর থেকে তো আস্তে আস্তে আমরা 2022, 23 এবং 24 ঘটল। আমি যদি ওই 22-23 সালের আরেকটি ঘটনা বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু স্পেসিফিক কাওয়ালিতে হামলা করেছে বিষয়টা এমন না। তারা টিএসসির সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তাদেরকেও কালচারাল ফ্যাসিজমের যে টুল, মানে তাদের রাজনৈতিক সহযোগী এবং এই যা বিরোধী মতকে দমানোর টুল হিসাবে ইউজ করেছে। যেমন আমরা সেখানে যদি বটতলা এবং অপরাজয় বাংলার পাদদেশে যদি আমরা কোনো প্রোগ্রাম রাখতাম, তারা করতো কি, সেখানে খুব ক্রিয়েটিভভাবে তারা ব্যান্ড সোসাইটিকে নামিয়ে দিত আমাদের আন্দোলনকে বা আমাদের সমাবেশটাকে বানচাল দেওয়ার জন্য। অর্থাৎ সূক্ষ্মভাবে তারা সাংস্কৃতিক উপাদান দিয়ে তারা এই ধরনের ফ্যাসিজম তৈরি করেছিল। এরপরে 22-এর আক্রমণের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি আপনার সৈকত, সে নিজেই কিন্তু কাওয়ালি করেছে এবং বড় আয়োজন করেছে। তো তাদের কাওয়ালি আর আমাদের কাওয়ালির মধ্যে আসলে পার্থক্যটা কী ছিল? এটা পার্থক্য একদম বেসিক জায়গা। আমরা কাওয়ালিটা করেছিলাম কালচারাল রেজিস্ট্যান্স হিসাবে, মানে আমরা ওইখানে দাঁড়াবো, আমাদের কথা বলতে তেমন আমরা গানে দাঁড়াবো, আমাদের গান করতে দিবেন আমরা কবিতায় দাঁড়াবো, আমাদের পাঠ করতে দিবেন আমরা মুখ বেঁধে দাঁড়াবো। আমরা দাঁড়িয়েছি। তো এরপরে এই ধারাবাহিকতায় 24 চলে আসলো। তো 24-এর পরে যেটা হলো, সারা দেশে একদম কাওয়ালির সৈলাব হয়ে গেল। উঠানে কাওয়ালি, মাঠে কাওয়ালি, ক্যাম্পাসে কাওয়ালি, কাওয়ালি আর কাওয়ালি। তো আমি এটাকে আসলে, যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি, এটা আমার কাছে মনে হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে যে অবদমিত ক্ষোভ, এটারই একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আমি দেখেছি। কিন্তু এখন দেখবেন, এখন কিন্তু কাওয়ালি হচ্ছে না, কারণ সেটা প্রতিক্রিয়ায় ছিল। এই সময় দ্বারা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা প্রতিক্রিয়া আকারে আমরা
ভাবতে পারি। তো এখন যেটা আমাদের মূল জায়গাটা, আমরা যেভাবে আসলে কালচার নিয়ে চিন্তা করতে পারি, আমাদের বাংলাদেশ তো আসলে বহুমাত্রিক সংস্কৃতির একটা মিলনস্থল। এখানে যেমন রবীন্দ্রনাথকে সেলিব্রেট করা হয়, আমরা চাই নজরুলকেও সেলিব্রেট করা হোক, লালনকে সেলিব্রেট করা হোক, হাসন রাজার মরমিয়া গানগুলো আমাদের উদযাপন করা হোক, ভাটিয়ালি, জারি সারি সকল ধরনের সাংস্কৃতিক উপাদান যে অঞ্চলের মানুষের মনে গেঁথে আছে সেগুলো উদযাপন করা হোক। তো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আসলে ভাবতে হবে। কিন্তু আমরা এই জায়গা থেকে যদি ফ্যাসিবাদী আমলের দিকে ফিরে যাই, শুধু ফ্যাসিবাদী আমলে সীমাবদ্ধ না, স্বাধীনতার পর থেকে যদি আমরা আমাদের এখানকার কালচারাল জার্নিটা দেখি, এখানে আসলে সংস্কৃতিটা এক রৈখিক, এক কেন্দ্রিক, এবং সাংস্কৃতিক ন্যারেটিভ যে নির্মাণ করা হয়েছে সেটাও এক দলীয় এবং এক ব্যক্তিকেন্দ্রিক। মানে আমাদের গল্প, উপন্যাস, সিনেমা হয়েছে এক দল এবং এক ব্যক্তিকে হিরো বানিয়ে, এক দলকে সেলিব্রেট করে। এইখানে স্বাধীনতা যুদ্ধের আরও অনেক অগ্রসর এবং গুরুত্বপূর্ণ পার্সোনালিটি ছিল, পক্ষান্তরে তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখানে মুক্তিযুদ্ধ বিরোধী বানানো হয়েছে। মাওলানা ভাসানীকে কখনোই আমরা দেখিনি বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে তাকে উদযাপন করতে। এইখানের জমিদারিত্ব নিয়ে যারা জমিদারি প্রথাকে দমন করেছেন, একে ফজল হককে নিয়ে আমরা কোনো সেই অর্থে লিটারেচার দেখিনি, মেইন স্ট্রিমে তাদেরকে আলোচনায় আনতে দেখিনি, সেগুলো উদযাপন করতেও দেখিনি। তো এইটা ছিল আমাদের সেই আমলের কালচারাল আসলে লাইনটা। তো এখন আমরা মনে করি অভ্যুত্থানের পরে একটা কালচারাল, একটা বাংলাদেশের সংস্কৃতির নতুন অভিমুখ তৈরি হওয়া দরকার, যেখানে আমরা বাংলাদেশের সংস্কৃতির সকল উপাদান নিয়ে একটা অভিমুখের দিকে চলতে পারব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে সংস্কৃতির কথা বলছি, আমার রাজনৈতিক কালচারের কথা বলতে হবে। যে বিএনপি বিগত 17 বছরে নির্যাতিত হয়ে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় গেল, তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আমরা কিন্তু দেখছি না। গত 3 দিন আগে ফ্যাসিবাদী খুনি হাসিনা যেমন ছররা গুলি করে আন্দোলনকারীদের, আমার ভাই বোনদের চোখ নষ্ট করে দিয়েছিল, গত 3 দিন আগে হবিগঞ্জের একটা পদযাত্রায়, যেহেতু আমি এনসিপি করি আমাকে এই কথাটা বলতে হবে, সেই পদযাত্রায় কিন্তু রডের আঘাতে আমার এক ভাইকে তার চোখটা নষ্ট করে দেওয়া হলো চিরদিনের জন্য। তো এখানে আমার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কোথায়? পরিবর্তন ঘটেনি। তো আমরা চাই বাংলাদেশের আর্ট কালচার যারা করেন তারা এই জিনিসগুলোকে আপনাদের আর্টে আনবেন, আপনারা একপাক্ষিক হয়েন না। 5 তারিখের পর আমরা এমন অজস্র কার্টুন দেখেছি, কার্টুন করা অবশ্যই স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা, কিন্তু আপনার কার্টুনটি যখন এক রৈখিকভাবে যায় সেটা ফ্যাসিবাদের ওই আমলকে মনে করিয়ে দেয় যে এক দল এক মতের ন্যারেটিভই আপনারা এখানে স্টাবলিশ করতে যাচ্ছেন। তো আমরা চাই না আগামীর বাংলাদেশে ওই ফ্যাসিবাদী আমলের মতো সাংস্কৃতিক ন্যারেটিভটাও এক দলের পক্ষে যায়, এক মতের পক্ষে যায়। আপনারা এটাকে সবার জন্য উন্মুক্ত করুন। যদি কার্টুনে নাহিদ ইসলাম, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি আসতে পারে, তাহলে গত 3 দিন আগে হবিগঞ্জে ছাত্র দলের যেই নেতার রডের আঘাতে চোখ ছিন্ন বিচ্ছিন্ন হয় সেটাও কার্টুনে আসার মতো ঘটনা। আপনারা যদি সেটা না নেন তাহলে আমরা বুঝবো আপনাদের কালচার আমাদের পুরনো জিগেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাসিবাদী আমলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ঘন্টা বেজে গেছে, আমি আর বেশিক্ষণ কথা বলবো না। যারা আসছেন সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আমি আসলে চাই বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে কালচার সেটার পরিবর্তন হোক। আমাদের নিজেদেরও আমি একটা পার্টি করি, আমরাও চাই আমাদের পার্টির ভিতরে সেই কালচারের পরিবর্তনটা আসুক। হয়তো কারো কথায় কেউ ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু আমরা মনে করি না কথার বিপরীতে আঘাত, রডের আঘাত আসবে। আমরা চাই যে কথার বিপরীতে কথা দিয়েই হোক। আমরা চাই না যে আবার রড দিয়ে সে আঘাত করা হোক। আরেকটি কথা বলে শেষ করছি। আমাদের সাগর ভাই একটি প্রশ্ন করেছিলেন যে এনসিপির সাংগঠনিক কাঠামো আসলে কিভাবে হয়, পদ বিন্যাস কীভাবে হয়। এনসিপি যখন 2025 সালের ফেব্রুয়ারিতে গঠন হয়, তখন আসলে যাদের নেতৃত্বে গঠন হয়েছিল তারা মূলত অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, সেই বিবেচনায় দলটি গঠন হয়। এরপরে এখনও পর্যন্ত সেই ধারাবাহিকভাবে দলটি পরিচালিত হচ্ছে। আমাদের গঠনতন্ত্র রয়েছে, আমাদের গঠনতন্ত্রের একদম মূল জায়গায় রয়েছে যে সভাপতি এবং সেক্রেটারি তারা এক ব্যক্তি 2 বারের বেশি সভাপতি সেক্রেটারি হতে পারবেন না, এবং সেটির মেয়াদ থাকবে 3 বছর। তো আমরা আরও কিছু বিষয় নিয়ে, মানে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে দীর্ঘ সময় আলোচনা করতে হবে, সেগুলো
আপনারা আমাদের গঠনতন্ত্র এখনও পুরোপুরি পাবলিশ হয়নি, পাবলিশ হলে সেখান থেকে দেখে নেবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভ বিকাল, ধন্যবাদ সবাইকে।